আগামীর বাংলাদেশকে ইলিয়াস হোসেন কেমন দেখতে চাই? আগামী বাংলাদেশকে একদম ছোট করে যদি বলি, আমি ভারত মুক্ত দেখতে চাই ভাই। এই 1/11-এর আগেই যদি নাকি চিন্তা করি, যদি নির্বাচন নিয়ে সমস্যা না হইতো, তো এই নির্বাচন নিয়ে সমস্যা না হলে কিন্তু একটার পর একটা নির্বাচন হইতো। এবার বিএনপি আসার পরে চিন্তা করতো না আবার তো আওয়ামী লীগ আসবে। মানে আপনার সামনে যদি ভয় থাকে যে সামনে 5 বছর পরে আরেকটা সরকার আসবে, তখন কিন্তু আপনার মাথায় কাজ করবে যে না, আমার একটু হিসাব করে চলতে। এত কিছু করতে পারবেন না। হাসিনারে যদি ভারত এই মানে ব্ল্যাঙ্ক যদি চেকটা না দিয়ে দিত যে তোমার ডাকবো আমরা আজীবন, হাসিনা কিন্তু এটা এত কিছু করতো না। 96 থেকে 2001 পর্যন্ত করে নাই কিন্তু এত কিছু। ইভেন জামাত ইসলামের নেতাদেরকে আটক করারও করেন। ওই সময় তো আমরা শুনেছি, সেই রেডিও ছাড়লেই শুনতাম 71-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়া এই গান চলতো, এগুলো আমরা শুনেছি। কিন্তু এত কিছু করার সুযোগ পায়নি। যখন আপনাকে ভারত বলেছে যে তুমি থাকবা আজীবনের জন্য, তখন আপনি সুযোগ পেয়েছেন। সো 5 বছর পর পর নির্বাচন হবে, নির্বাচনে সরকার পরিবর্তন হওয়ার একটা আশঙ্কা থাকবে এবং জনগণ আমাদেরকে ভোট দেবে, এই চিন্তা যখন মাথায় থাকবে, এত ডেসপারেট আপনি হইতে পারবেন না। অতএব আমাদের এইটা ধারাবাহিকতা থাকতে হবে, ভারতের এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সাংবাদিক ইলিয়াস হোসেন, এবং আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি রাজনীতির ভবিষ্যৎ। আমরা যুক্ত করে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে। ইলিয়াস ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইলিয়াস ভাই। আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি রাজনীতির ভবিষ্যৎ, এই নিয়ে আপনার সাথে আমরা আজকে কথা বলতে চাই। ইলিয়াস ভাই, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কেমন দেখছেন আপনি আপনার চোখে? প্রথমে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমার কারণে আপনাদের প্রোগ্রামটা একটু দেরিতে শুরু করতে হয়েছে। যে প্রশ্ন করেছেন এটা আপনারা, আমার মনে হয় বাংলাদেশের যে কোনো, গতকালকে একজনের সাথে কথা বলছিলাম, তিনি নিজেও বলছিলেন যে আমরা এখন দেশের যে অবস্থা, এটার আসলে ভবিষ্যৎ যে কোন দিকে যাচ্ছে আমার মনে হয় কোনো কিছু বলা যাচ্ছে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে, ধোঁয়াশার মধ্যে আছে। কারণ মানে শেখ হাসিনা যাবার পর থেকে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে, ধরেন ভারত, তারপরে আওয়ামী লীগের যেসব যন্ত্রগুলো ছিল, যেমন শেখ হাসিনা তার আত্মীয় স্বজনকে 3 তারিখেই বলেছে যে সবাইকে, 2 তারিখে রাতে বলেছে সবাইকে চলে যেতে। শেখ রেহানা দেশের বাইরে ছিল, সে 3 তারিখে দেশে ফিরে তারপরে তার জিনিসপত্র এগুলো অনেক কিছু গুছিয়ে টুছিয়ে তারপর নিয়ে গিয়েছে। যাই হোক, তো এই যে তাদের যে পরিকল্পনা, আমাদের কিন্তু কোনো পরিকল্পনা ছিল না। আমরা একটা উদ্ভূত একটা পরিস্থিতির মধ্য দিয়ে এই দেশের সরকারের ক্ষমতা নিয়েছে। এটা নেওয়াতে যেটা হয়েছে যে শেখ হাসিনার যেই জায়গাগুলো, যেই জায়গাতে তার লোকজন বসানো ছিল, তাদের কি করবে না করবে এগুলো সরানোর মতো আমার মনে হয় ওই শুরুতে যেটা হয় নাই, পরেও সেটা করা হয় নাই আর। এবং তার বিভিন্ন জায়গায় কয়েকটা লেয়ারে তাদের লোকজন কাজ করেছে। এটাতে তাদের একজনকে যদি সরাতে গিয়েছো, আরেকজন এসে সেটাতে না করেছে যে না এটা করা যাবে না, এই ধরনের একটা পরিস্থিতি। তো সেটা নিয়ে এখন পর্যন্ত চলছে, যে কারণে ধরেন আমাদের সামনে কি একটা নির্বাচন হবে, এটা অনেকের মনেই প্রশ্ন, যে কবে হবে সেই নির্বাচনটা। যদি নির্বাচন হয়, সেই নির্বাচনটায় আওয়ামী লীগ আসবে কি আসবে না, তারপরে কি হবে, তো এগুলো নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে আছে। সো আমি সরাসরি তো আমার পক্ষে এই কোশ্চেনের জবাব দেওয়া সম্ভব না। যেটুকু বলতে পারি সেটা হচ্ছে, আমার মনে হয় সামনে একটা নির্বাচন অবশ্যই হচ্ছে এবং রাজনীতিতে সামনে বিএনপি ক্ষমতায় যাচ্ছে। জামাত ইসলাম বোধহয় এটার প্রধান বিরোধী দল হিসাবে আসবে, আর এর সাথে এনসিপিও একটা বড় জায়গা দখল করবে। আমার মনে হয় তৃতীয় বৃহৎ শক্তি হিসাবে এনসিপি বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হতে যাচ্ছে, যদি কোনো ব্যতিক্রম কোনো কিছু না হয়। সেই ব্যতিক্রম কোনো কিছুর আশঙ্কাও আছে। ধরুন ওয়াকার, তিনি আজকে 3-4 দিন ধরেই আপনারা নিশ্চয়ই এই কথা বাংলাদেশের মানুষ শুনছে যে ক্যান্টনমেন্টে অনেক কিছু হচ্ছে। ক্যান্টনমেন্টের এই ওয়াকার সাহেব সেই 5 তারিখেই বুকে পাথর চাপা দিয়ে যেটা তিনি বলেছেন যে শেখ হাসিনাকে করতে হয়েছে, এই যে যত কিছুই করছে, বাংলাদেশের সবচাইতে মানে নিজের ইচ্ছার বিরুদ্ধে 2 জন মানুষ কাজ করছে। এর মধ্যে একজন হচ্ছে ওয়াকার, দ্বিতীয় জন হচ্ছে চুপ্পু। মানে ইচ্ছা করছে না কিন্তু সেই কাজটা তাদেরকে করতে হচ্ছে। তো এই 2 জন ব্যক্তি মিলে ধরেন চেষ্টা করছে আরেকটু
পানি ঘোলা করার, যদি করে কিছু একটা হাসিল করা যায়। তবে আশার কথা হচ্ছে যে ভাই, মানে বাংলাদেশের মানুষ এমন একটা মেজাজে আছে, ধরেন অনেক সমস্যা, এনসিপির সাথে জামাতের সমস্যা, জামাতের সাথে আমরা বিএনপির আমরা সমস্যা, সেগুলো নিয়ে আলোচনা করবো ইলিয়াস ভাই। আওয়ামী লীগের প্রশ্নে সবাই এক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আচ্ছা। আশার কথা, এবং এই কারণে আমি খুব খারাপ কোনো কিছু দেখছি না, তবে খুব সুনির্দিষ্টভাবে বলাও যাচ্ছে না যে সামনের রাজনীতিতে আসলে কি হবে। আওয়ামী লীগের লোকজন স্বপ্ন দেখতে পারে, সেই স্বপ্নের সর্বোচ্চ প্রতিফলন কোনো কিছু একটা যদি হয়, সেটা হচ্ছে তাদেরকে হয়তো বিএনপি ক্ষমতায় আসার পরে রাজনীতি করার একটা সুযোগ দিতে পারে, এইটুক স্বপ্ন তারা দেখতে পারে। তবে আমি শেখ হাসিনার অধ্যায় বাংলাদেশের শেষ বলে মনে করি। ইলিয়াস ভাই, এখন নির্বাচন ও সংস্কার নিয়ে যে বিতর্ক চলছে সেটি সমাধানের পথ কিভাবে হতে পারে বলে মনে করেন? আমি বুঝি নাই ভাই এটা। এখন নির্বাচন এবং সংস্কার নিয়ে যে বিতর্কটা চলছে সেটি সমাধানের পথ কি হতে পারে বলে মনে করেন? নির্বাচন সংস্কারের পথ আমার মনে হয় সরকারের, ধরেন বাংলাদেশের মানুষ তো ইউনূস সাহেবকে, ওনার সরকারকে সমর্থন দিয়েছে, পরিপূর্ণ সমর্থন দিয়েছে। এখন এই পরিপূর্ণ সমর্থনের ক্ষেত্রে ধরেন যদি নাকি তারা জনগণের এই সমর্থনটা ধরে রাখতে চায়, তাহলে তাদেরকে অনেকগুলো কাজ করতে হবে, অনেক দায়িত্বই সরকারের হাতে। ধরেন অনেকেই বলছেন যে এখন সারা দেশে নানান ধরনের আন্দোলন হচ্ছে, এই ২ দিন পর পরই এই আন্দোলন, ওই আন্দোলন। দেখেন ১৬ বছরে এই দেশটাতে এত বেশি বৈষম্য করা হয়েছে, সবার তো অভিযোগ থাকবেই। আপনি আপনার গণমাধ্যমের কথাই যদি বলেন, গণমাধ্যমেও তো এরকম বৈষম্য হয়েছে। এখানে যদিও সেইভাবে আন্দোলন-টান্দোলন হয় না, কিন্তু আমার নিজের চোখে দেখা, আপনার নয়া দিগন্তে কাজ করেছে একজন, দিগন্ত টেলিভিশনে একজন সাংবাদিক কাজ করেছে। এটাই তার জন্য যথেষ্ট যে ওই টেলিভিশনে যেহেতু কাজ করেছে, ও জামাত শিবিরের লোক, ওরে আর চাকরি দেওয়া যাবে না। সো এই যে সমস্যাগুলো গত ১৫ বছরে তৈরি হয়েছে, সেই সমস্যা তো রাতারাতি শেষ হবে না। এটার জন্য কিছুদিন সময় তাদের দেওয়া যেতে পারে, বা তারা সময় হয়তো নেবে। কিন্তু সেই সময়টা নিতে গেলে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বা জনগণকে যদি বুঝাতে যায় যে আমরা সংস্কার করছি, আমার মনে হয় সেটা তাদেরই দায়িত্ব যে তারা আসলেই সংস্কার করবে কিনা। আমি যদি ছোটখাটো ২-১ টা জিনিস বলি, ধরেন এই যে রেজওয়ানা, রিদওয়ানা বা রেজওয়ানা, এই যে মহিলা আপনার আ এনজিওতে কাজ করতেন। তিনারা সারা জীবন দেখেছি যে এনজিওর বিভিন্ন বিদেশের ফান্ড-টান্ড এগুলো নিয়ে বাংলাদেশে এই সমস্যা, ওই সমস্যা, একটা বিল্ডিং করতে হবে, এইভাবে দেশ এই হইতে হবে, পরিবেশের এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে। উনাকে তো এখন দায়িত্ব দেয়া হইল। যাদের বিরুদ্ধে উনারা সারা জীবন কথা বলে, বলে বিদেশ থেকে টাকা নিয়েছেন, খেয়েছেন, সেই দায়িত্বটা এখন উনাকে দেয়া হয়েছে। আপনি বলেন, আপনি ঢাকা শহরে আছেন। একটা জায়গা বলেন, ছোট্ট একটা জায়গা, যেই জায়গাটাতে এই সরকার আসার পরে কোনো পরিবর্তন করেছে। বুড়িগঙ্গা নদী, বলেন কোনো সমস্যা? বরং এর চাইতে 111 এর সময় অনেক বেশি কাজ হয়েছে। 111 এ এই ধরেন হাতির ঝিল, টাতির ঝিল, যা অনেকগুলো জায়গায় সেই সরকার, এবং ছোটখাটো ৩ মাসের জন্য যে তত্ত্বাবধায়ক সরকারগুলো আমরা সেই ছোটবেলা থেকে দেখছি। আমি মফস্বলে বড় হয়েছি। আমরা দেখেছি যে সেই এ সিএমবি শুনতাম, হ্যাঁ? সিএমবি আসছে এসে তারপরে দোকান-টোকান এগুলো ভেঙে দিয়ে আসতো হাইওয়ে রাস্তাতে যেসব জমিগুলো। কিন্তু এই সরকার আসার পরে কি করেছে আমাকে বলেন? উনি কয়েকদিন দেখলাম যে এই যে পলিথিন বন্ধ নিয়ে দৌড়াচ্ছে, সেটাও শেষ পর্যন্ত আর আসলে হয় নাই। এইভাবে যদি সংস্কার হয়, সেটার জন্য তো বাংলাদেশের মানুষ তাদেরকে মানে মানে একদম সারা জীবনের জন্য সময় দেবে না, তাই না? অনেকেই বলেন যে ইউনূসকে সারা জীবনের জন্য চাই। ভাই ইউনূস যদি ভালো কাজ করে, ইউনূসকে সারা জীবনের জন্য আপনি চান, আমিও চাই, সবাই চায়, কোনো সমস্যা নেই। কিন্তু ইউনূসের নির্বাচন দিয়ে আসতে সমস্যা কোথায়? আমরা তো এই নির্বাচনের জন্যই তো গত ১৫ বছর এত সমস্যা। ১৪ তে যদি একটা সুষ্ঠু নির্বাচন হইতো, তাইলে তো আজকে শেখ হাসিনাকে পালায় যাইতে হইতো না। বাংলাদেশের মানুষেরও এই গেল এত বছর ধরে এত কষ্ট সহ্য করতে হইতো না। অতএব আমার মনে হয় আ সংস্কার আমরা অবশ্যই চাই, কিন্তু সেটা খুব দ্রুত করতে হবে। আর যদি মনে করেন যে না, আমরা দ্রুত করতে চাই না, আমরা একটা কিছু করব। ধরেন জিয়াউর রহমান করেছেন। আপনাকে অন্তত হ্যাঁ, না ভোট দিয়ে আপনার একটা জনসমর্থন নিতে হবে। আমি মনে করি এগুলো করা উচিত। তবে সবচাইতে সুষ্ঠু যেটা হইতে পারে, এখানে এই সংস্কারের ক্ষেত্রে বিএনপি যদি একটু, একটু যদি কোঅপারেট করেন। কারণ বিএনপির এই আজকের যে অবস্থা,
তাদের কিছু নেতা যেভাবে কথাবার্তা বলছেন, এইভাবে কথা বলা মানে মনে হয় যেন তাদের কোনো সমস্যা হচ্ছে না, তারা শুধু ইলিয়াস একটা ভাই, নির্বাচনই চায়। বিএনপির কথা যখন আসলো তখন আজকের একটা নিউজ আপনাকে একটু শোনাই। আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন তা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কেউ আওয়ামী লীগের সমর্থক ছিল কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য, তারা আসতে পারেন। এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? না, এটা খালি বিএনপির দোষ দিয়ে লাভ নাই ভাই। বিএনপি এবং জামায়াত দুই দলই, এটা উনি হয়তো মুখে বলেছেন, ওটা চলছে 5 তারিখ থেকেই। শুধু বাধা দেয় নাই এটা না, বিএনপিরে জামায়াতকে পিটিয়েছে, যারা নির্যাতন করেছে। আমি আমার চুয়াডাঙ্গার কথা আপনাকে বলি। চুয়াডাঙ্গাতে একদম সবচাইতে মানে যারা কিনা এই আওয়ামী লীগ এবং এই বিএনপি এবং জামাতের উপরে দমন পীড়ন নির্যাতন চালিয়েছে, তারা এখন একদম সর্বোচ্চ, বিএনপির সর্বোচ্চ নেতা, যিনি ধারণা করছেন যে সামনের বার হয়তো আপনার হবে, মানে এমপি হবেন যিনি, তার সাথে ঘুরছেন, তার সাথে রাজনীতি করছেন এবং সর্বোচ্চ ক্ষমতা তারা প্র্যাকটিস করছে এখনো সেখানে। তো এটা তো হচ্ছে, এটার আপনি না করবেন কিভাবে? এবং ওনারা যদি ওনাদের দলে আওয়ামী লীগের লোকজনকে নিতে চায়, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যেটা বলেছি যে এটাও একটা খুব সাধারণ একটা বিষয় যে ভাই ধরেন বাংলাদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগ করে না। আমি আমার এই গত 5-6 বছরের যেই ভিডিও তৈরি করতাম, বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতাম, এটা অনেক সময় বলেছি, অনেকবার ভাই। এটা 15ই আগস্টেও একবার প্রমাণ হয়েছে, এবার 32 নম্বরেও প্রমাণ হয়েছে, আবার এই এখন প্রমাণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ আসলে আওয়ামী লীগ করে না। তো তারা যেটা করে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ধরেন ওই লুটপাট করার জন্য। এখন দেখবেন আপনি, এখন ওই আওয়ামী লীগের লোকজনগুলোই কিন্তু বিএনপির যারা কিনা আপনার এখন করছে, তাদের পেছনে এসে কিন্তু যাদের বিরুদ্ধে আপনি দেখবেন যে বিএনপির চাঁদাবাজির অভিযোগ আসবে, তাদের পেছনে দেখবেন ওরা। এবং বিএনপির যারা বিএনপির রাজনীতি করেছে, অনেকেই এগুলো নিয়ে খুব মানে একটা ডিসকমফোর্ট ফিল করে যে না, এটা কি হচ্ছে, এইভাবে তো চলতে পারে না। এবং আপনি দেখেন তারেক রহমান 2 দিন পরই কিন্তু বিভিন্ন জনকে লন্ডনে থেকেই কিন্তু তিনি করছেন, তাদেরকে বহিষ্কার করছেন। তো এই ঘটনাগুলো তো ঘটছে। কিন্তু এখন যদি নাকি আমি আওয়ামী লীগ বলেন যে তারা কি আওয়ামী লীগ ছিল কিনা, আসলে আওয়ামী লীগ করে নাই। বাংলাদেশে আওয়ামী লীগ হয়তো সব মিলিয়ে যদি আপনি খুব বেশি খুঁজে পান, তাহলে হয়তো 50 লাখ মানুষ আসলেই তারা মন থেকে আওয়ামী লীগ করে, আমার ধারণা। বিভিন্ন আওয়ামী লীগের জায়গাগুলোতে যারা ঢুকেছিল আওয়ামী লীগ করে বলে শেখ মুজিবের প্রতি বিশাল, আপনি দেখেন শেখ মুজিবের, আপনি মাঝখানে নিউজ দেখেছেন না, একজন আজকে নাকি 50 বছর ধরে সে নাকি জুতা পায় দেয় না, কারণ এই মাটিতে শেখ মুজিব শুয়ে আছে। একজন কুরবানি দিত, সেই শুরু থেকে আজ পর্যন্ত কুরবানি দিত, সেই কুরবানি দেওয়ার লোকটারে আমি এইবার দেখতে চাই, সামনে কুরবানি নেওয়ার কয়দিন পরে, এবার আমি তারে দেখতে চাই। আপনার পিঠে চাবুক মেরেছে, এগুলি আপনারা দেখেছেন না সোশ্যাল মিডিয়াতে, হাই মুজিব হাই মুজিব করে। এবার দেখি 15 আগস্টে কেন আপনার করলো না, সেই হাই মুজিবের লোকটা কেন আজকে এবার এই মাতম করলো না এইভাবে। সো এরা যে আওয়ামী লীগ করতো তা না, এখন যদি দলগতভাবে তাদের বিচার হয় এবং নিষিদ্ধ হয়, যারা কিনা এই ধরনের লোক ছিল, যারা সরাসরি ক্রাইম করে না, উনি যেটা বলেছেন যে আমরা যারা আওয়ামী লীগের উপর নির্যাতন করে, ভাই যারা ক্রাইম করে না তারা এমনিতেই নির্দোষ হবে, তারা তখন রাজনীতি করবে। কিন্তু হত্যা মামলাগুলো আপনি দেখেন, সারা দেশে হত্যা মামলার আসামিদের আটক করা হচ্ছে না। ঢাকা শহরে আমি দেখলাম এই সময় টেলিভিশনের জুবায়েরকে আবার তিনি ডিরেক্টর হয়েছেন। তো এই ধরনের তামাশা করলে তো এগুলো আমাদের কাছে খারাপ লাগবে যে আমাদের চাইতেও তো বিএনপির লোকজন বেশি মারা গিয়েছেন। তাহলে আমরা নির্যাতিত হয়েছি নানানভাবে। আমি নিজে, আমার পরিবার নিজে নির্যাতিত হয়েছে। বা আমরা যারা কথা বলছি, পিনাকি ভট্টাচার্য বলেন, ডক্টর কনক সারোয়ার বলেন, তাদের পরিবার নির্যাতিত হয়েছে। কিন্তু আমাদের চাইতে কি জামাত বেশি নির্যাতিত হয় নাই? আমাদের চাইতে বিএনপি বেশি নির্যাতিত হয় নাই? কিন্তু আপনারা যদি তাদেরকে মাফ করে দেন, এটা আমাদের জন্য খুব খারাপ লাগবে। কারণ তারা যদি নাকি এখন পর্যন্ত যদি আপনি দেখেন, আপনার বলেছে যে ভাই আমরা তোমাদের আর কিছু বলবো না, আমাদেরকে দেশে আসতে দাও, আমরা যদি এবার রাজনীতি করবো ভালো করে, কোনো কিছু বলবো। আপনি শেখ হাসিনার কথাগুলি দেখেন না, সব শেষ। ওদের খুঁজা দেখো, 270টা মারার লাইসেন্স তো আমাকে দিয়েই দিয়েছে। কারা কোথায় আছে, এগুলো কারা করছে, ওদের তোমাদের বাড়ি ঘরে আগুন দেয়, ওদের বাড়িতে আগুন দিতে পারো না, এটা হচ্ছে তাদের বক্তব্য। আপনি যদি এই বক্তব্য যদি এখনো তাদের হয়, তাদেরকে আপনি কেমনে রাজনীতি করতে আসতে দিবেন? এই কারণে আমরা বলি যে তাদেরকে এই সুযোগটা দেয়া যাবে না ভাই। আমি বিশেষ করে আমার কথা বলি, আমি কেন বলি? কারণ এটার সাথে আমার স্বার্থ তো জড়িত। কারণ আওয়ামী লীগ যদি নাকি আপনি ওদের মনে করেন, আওয়ামী লীগ তো আওয়ামী লীগ না, তারা হচ্ছে ইন্ডিয়া।
ওদের তো কিছু টার্গেট আছে, ওরা কারা ওরা শত্রু মনে করে, মানুষগুলো তো থাকতে দিবে না। আমি তো তাদের মধ্যে একজন। সো আমাদের এটা নিয়ে কনসার্ন আছে, যে কারণে আমরা কথা বলি। বিএনপির কাছে এবং জামাতের কাছে আমাদের খুব আকুল আবেদন থাকবে যে ভাই আপনারা যা করেন সেটা আপনাদের ইচ্ছা, আপনাদের রাজনীতি নিয়ে, আপনাদের এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমরা কিছু মনেও করি না। আপনাদের যার যার পলিসি শেষে করেন, কিন্তু যারা অপরাধ করেছে তাদেরকে বিচার করতে হবে। সেই বিচারগুলো নিশ্চিত করে তারপরে আওয়ামী লীগের কাকে নিবেন না নিবেন সেটা একান্তই আপনাদের ব্যাপার। ওকে, ইলিয়াস ভাই, 5 আগস্টের বিপ্লবের যে চেতনা, একটি হচ্ছে ফ্যাসিবাদ যাতে পুনরায় ফিরে আসতে না পারে, দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশ যেন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে, এই দুটি এখন কি পর্যায়ে আছে বলে মনে করছেন? বাংলাদেশ নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারার মতো পরিস্থিতিতে এখনো হয় নাই। আপনি আপনার প্রথম কোশ্চেনটা যদি বলি যে ফ্যাসিবাদ ভাই বাংলাদেশে নাই। আমরা ধরেন, আমি এখন আসিফ নজরুলকে নিয়ে যা ইচ্ছা তাই বলছি। আমি ডক্টর ইউনূসের বাদে আমার মনে হয় আমাদের এই সরকারের এমন কেউ নাই যারে নিয়ে বাংলাদেশের মানুষ ট্রল করে না। মানে অধিকাংশই আছে এরকম। তো আপনি যে এগুলো করছেন, আমার বিরুদ্ধে কি মামলা হয়েছে নাকি? আমার বাসায় একদিন পুলিশ গিয়েছে নাকি? ডক্টর কনক স্যারের বাসায় পুলিশ গিয়েছে এখন? এই ৯ মাসে একটা গুম হয়েছে? এই ৯ মাসে রাজনীতি করার কারণে ইভেন আওয়ামী লীগকে আপনি কি পরিমাণে স্পেস দিচ্ছেন? তো এইটাই হচ্ছে মানে ফ্যাসিবাদের যদি নাকি আপনি সংজ্ঞা করতে চান, এই জিনিসগুলো এখানে বিলং করে না। সো যেহেতু করে না, ফ্যাসিবাদ নিয়ে আমাদের এখন মানে এই সরকারকে ফ্যাসিবাদের সাথে তুলনা করার কোনো প্রয়োজনই নাই। কিন্তু হ্যাঁ, আমাদের দেশের যে অবস্থা, তাতে যেভাবে চলার কথা, যা হওয়ার কথা, তার অনেক কিছু আমরা পাচ্ছি না। কারণ আপনি ছোটখাটো বিষয়গুলো যদি ধরেন, আমার মনে হয় আমি জানি না জামিল ভাই, আপনাদের নয়া দিগন্ত কি ভারতে ব্লক করেছে নাকি এই ইউটিউব চ্যানেল? না, করেনি। কয়েকটা টেলিভিশন চ্যানেল করেছে। তো এই টেলিভিশন চ্যানেলগুলো যে আপনার ভারতে করলো, আমাদের বাংলাদেশ সরকারের কি উচিত ছিল বলেন? শুধু যে আমার পিনাকি ভট্টাচার্য বা কনক সারোয়ার বা সামি ভাইয়ের ইয়েটা করেছে, এগুলো না তো খালি। তারা তো কয়েকটা রাষ্ট্রীয় আপনার কিন্তু টেলিভিশনও কিন্তু তো কিন্তু কিন্তু নয় দিগন্তে আমরা যতটুকু জেনেছি যে ভারত থেকে প্রতিনিয়ত রিপোর্ট মারা হয়, মানে ওদের একটা টিমই থাকে আর কি, যে বাংলাদেশের বিভিন্ন যে গণমাধ্যমগুলো আছে ভারত নিয়ে যারা কথা বলে তাদেরকে প্রতিনিয়ত হচ্ছে ব্লক মারে আর কি, আচ্ছা। রেস্ট্রিকশনের উপর রেস্ট্রিকশন আসতে থাকে। হ্যাঁ, তো এটার জন্য ধরেন তারা যে এটা করছে, আমাদের দেশের টেলিভিশন এখনো ভারতে চলতে দেওয়া হয় না। তো আপনি আমরা তো ভারত থেকে বের হইতে চাই, এখন পর্যন্ত ভারতের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই কেন? আমরা সরকারের একজনের সাথে এই বিষয়টা নিয়ে কথা হয়েছে আমাদের এগুলো বন্ধ করার পরে, তিনি বললেন তারা সরকারকে জানাবেন। সরকারের পক্ষ থেকে একটা নোটিশ বোধহয় তাদেরকে দেয়া হয়েছে, তারপরে কোনো পদক্ষেপ নাই। তো হচ্ছে না, তো আমরা তো ওইভাবে চলতে পারছি না। আপনার আরাকানের ওইখানে এখনো পর্যন্ত হচ্ছে, কি বলে ওই যে এই ইয়েদের ও, আরাকান আর্মি তারা এখনো পর্যন্ত আমাদের রোহিঙ্গা মুসলমানদেরকে মারছে, এখনো পর্যন্ত তারা এখানে লোকজন পাঠাচ্ছে আমাদের দেশের ভেতরে ঢুকে, তারপরে তারা পিকনিক করে যাচ্ছে। তা আমাদের সোলজার কোথায়? আমরা এখনো পর্যন্ত, আপনি যদি পার্বত্য ৩ চট্টগ্রামের কথা চিন্তা করেন, ওটা তো আমাদের নাই। আপনি ওইখানে গিয়েছেন কিনা আমি জানি না। ওইখানে যদি আপনি যান, আপনার কাছে মনে হবে যেন এটা আলাদা একটা দেশে এসেছি এবং ভারতের একটা অঙ্গরাজ্য। এখানে আমাদের খুব সাবধানে চলতে হবে। আমি ২০১২-১৩ সালে ওই সময় গিয়েছিলাম। ওই সময় রাজা বীর বাহাদুরের বিরুদ্ধে একটা নিউজ করতে গিয়েছিলাম, তার পাহাড়-টাহাড় দখল এগুলো নিয়ে। আমি ওদের সাথে আমার মানে মোটামুটি বাকবিতণ্ডা একটা হইলো। ওনার বক্তব্য আনতে গিয়েছি, ওনার নেতা-টেতা মাইরা ফেলবে, খেয়ে ফেলবে, এই সেই। তো আমি করলাম, ওসিরে ফোন দিলাম। পুলিশ আসছে, পুলিশ আইসা তারপরে আমারে তাদের গাড়িতে করে উঠায় নিয়ে গেল। নিয়ে যায় তারপরে থানায় গিয়ে বলতেছে, "ভাই দেখেন, এটা তো সমতল না, এটা পাহাড়, এখানে আমাদের একটু করে করতে হয়। আপনি ভাই আজকে থানাতেই থাকেন, বা আমরা একটা দেখি, আপনি যে হোটেলে উঠেছেন ওই হোটেলে আমরা দেই, ওইখানে একটু থাকেন ভাই, আপনার নাইলে ওরা ঝামেলা করবে।" আরে ভাই, এটা বাংলাদেশ। এই অবস্থা ছিল, এবং সেই অবস্থা তো এই গত ১৫ বছরে আরো খারাপ অবস্থা হয়েছে। তো আমার দেশের সেনাবাহিনী সারা পৃথিবীতে নাকি শান্তি রক্ষা করতে চায়। সবচাইতে বেশি সোলজার দেয় তারা। তো আপনি আমার দেশে নাই, আমার শান্তি নাই। আপনি পাহাড় এখন পর্যন্ত করতে পারে না। ভারত বলে যে আপনার করতে হবে, এখান থেকে এই কি বলে সেনা প্রত্যাহার করতে হবে, আর আপনি শোনেন। শুনে তারপরে কি করেন? সেনা নিয়ে আসেন। ওইখানে তখন জেএসএস, ইউপিডিএফ এই যেসব
সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে ভারত ব্যাক, এরা ওইখানে রাজত্ব করে। আপনি জান না কেন? গতকালকে পরশুদিন আপনি দেখেছেন যে কিছু স্বঘোষিত কিছু প্রস্টিটিউট আপনার এসেছিল রাস্তায়, তারা ব্যানার ছাপিয়েছে যে আমরা সবাই বেশ্যা, বুঝে নেব হিস্যা। তারপরে তারা কি চায়, ওই যে যৌনতার স্বাধীনতা চায়। তো যৌনতার স্বাধীনতা এমনকি রাস্তায় এসে করতে চায় না, কি মানে আর কি চায়? বাংলাদেশে কি মানে শরিয়া আইন চলতেছে নাকি যে কাউকে কারোর সাথে সম্পর্ক করতে দিচ্ছে না, কেউ কারোর সাথে পরকিয়া করতে পারে না? সবই তো হচ্ছে। আপনি প্রস্টিটিউশন আছে বাংলাদেশে, আর কি চান? কি স্বাধীনতা চান? এরপরও স্বাধীনতা। এখন এই যে এইখানে ফাঁকে দেখলাম এক ব্যানার, এই একজনের হাতে প্লেকার্ড একটা, সেটার মধ্যে লেখা পাহাড়ে সেনা শাসন বন্ধ করতে হবে। বুঝছেন তো? মানে মূল মূল এজেন্ডাটা কি বুঝছেন তো? মানে এটা হচ্ছে ওই প্রথম আলো, ডেইলি স্টার, ভারত, এগুলোর একটা এটা এখন নিয়ে এসেছে নারীদের দিয়ে। আমাদের দেশের ভাই নারীদের যে আইন আছে, আপনি এর চাইতে, ইসলামের চাইতে সুন্দর আইন যদি করতে পারেন করেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ইসলাম আপনাকে আপনার নারীকে যেই সুযোগ দিয়েছে, ইসলামে আপনার আপনার সম্মান না, খালি তাকে ক্ষমতা সবকিছু দেওয়া হয়েছে। ইসলামে সে যুদ্ধ করেছে, তার যুদ্ধ করার অধিকার আছে, তার শিক্ষিত হওয়ার অধিকার আছে, কাজ করার অধিকার আছে। আপনি যদি আন্দোলন করতে চান, আপনি আন্দোলন করেন। আপনি আন্দোলনের মধ্যে বলেন যে আমাদের বর্তমান যেই আইন আছে, এই আইন অনুযায়ী আমার নারীকে একজন তার বাবার সম্পত্তির 25% দিতে হবে। একটা মেয়ে আর একটা ছেলে যদি থাকে, 100 বিঘা জমি যদি থাকে, তাহলে মেয়ে 25 বিঘা জমি পাবে। আপনি দেন সেটা? আপনি তো দেন না। তো আপনি যদি না দেন, সরি, মানে 3 ভাগের 1 ভাগ পাবে। তো আপনি সেটা দিচ্ছেন না। আচ্ছা, তারপরে কি? মেয়েরা এখন কাজ তো করছে, ইয়েতে তো বিভিন্ন প্রতিষ্ঠানে তো কাজ করে। আমি যদি পুলিশের কথা বলি, আমার কাছে পুলিশের এরকম অসংখ্য অভিযোগ আসে যে কনস্টেবল মেয়েদেরকে এসপি করতে চায়, না করলে ওই যে পোস্টিং। এক থানায়, নাম বললাম না, যে কোনো একটা থানায় আমাদের ঢাকার পাশেই, সেই থানায় তারে ওই মেয়েরা আপনার করে, এই ওসি আপনার তার উপরে লোলভ দৃষ্টি। এখন তাকে সে ওইটা করবে না, না করাতে তাকে করে কি, ভোর 6টার সময় যেদিনই মারামারি হয়, যেদিনই আপনার ওই যে আশুলিয়া টাশুলিয়া এসব জায়গায় মারামারি হয়, এই মারামারিগুলোতে তাকে ভোর 6টার সময় প্রতিদিন ডিউটি দিয়ে রাখে। এই হয়রানি সহ্য করতে 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 তারপরে সে, আমি জানি না, এটা ইটস বিন মানে 2-3 বছরের বেশি হয়েছে। তারপরে সব শেষ। আমি সেই ওসিকেও কল করেছিলাম যে আপনি কি এগুলি করেন নাকি? তারপরে তারে কিছুটা শান্তি দিয়েছে। এখন আমি জানি না সেই মহিলা কোথায় আছেন। তো আমাদের মানে আপনি তো শিয়ালের মতো, মানে আপনি মুরগিরে বাইরে আনার জন্য আপনি করছেন, কিন্তু তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা তো আপনি দিচ্ছেন না। আমি মনে করি আমাদের দেশের নারীদের, দেখেন, আপনাদেরকে নিয়ে কোন আলেম কি বলেছে, কে কি বলেছে, সেটা আমি জানি না, কিন্তু এই দেশের যারা আসলেই মানে ইসলাম যদি কেউ মানে প্র্যাকটিস করে বা ইসলাম সম্পর্কে যদি তার ন্যূনতম জ্ঞান থাকে, সে জানে যে নারীকে একদম মোড়কের ভেতরে ঢুকায় রাখার জিনিস না। নারী তার তার যতটুকু অধিকার আছে ততটুকু করবে। এখন আপনি যদি মনে করেন যে আমি ঘরের মধ্যে সারাদিন থাকি, বাচ্চা লালন পালন করি, এটা আমার জন্য খুব অসম্মানজনক, যান ভাই বাইরে গিয়ে দেখেন বাইরের কাজ কত মজা, বাইরে গেলে কত আরামে থাকা যায়, ওটা বাইরে যান। এখন বাইরে যার প্রয়োজন আছে, যে কাজ করছেন, সেটা আপনি করেন। আমার টাকার প্রয়োজন আছে, আমার ওয়াইফও কাজ করুক, আমি চাই সেটা, কিন্তু আমার সেই পরিবেশটা তো থাকতে হবে। আপনার মূল টার্গেটই তো থাকে অফিসের ভেতরে বসের, যে কোন নারীকে একটু সুযোগ নিয়ে তারপরে তার কোনো কিছু করা যায়। এই জায়গাগুলো আমাদের মনে হয় নিশ্চিত করা উচিত, এবং নারীদের ওই জায়গাগুলোতেই থাকা উচিত। ভাই, আপনাদের ইসলাম যে অধিকার দিয়েছে, ওই অধিকার আপনারা পান নাই। আপনার স্বামীর কাছ থেকেও নেন না। আমার বিশ্বাস যে বাংলাদেশের শতভাগ, মানে অলমোস্ট শতভাগ 99.9% আমার মনে হয় ক্ষেত্রেই যেটা হয়, একজন নারীকে তার দেনমোহর দেওয়া হয় না। এটা আমাদের দেশের সিস্টেমটা এরকম যে দেনমোহরটা নির্ধারণ করা হয় একটা বিশাল অঙ্কের অ্যামাউন্ট। আমাকে যদি কখনো তালাক দিয়ে দেওয়া হয়, তখন আমি টাকাটা দাবি করব। মানে আমাদের নিয়মটাই হয়ে দাঁড়িয়েছে এরকম। না, এটা না, আমার তো এটা নিয়ম তো হচ্ছে যে আমাকে অল্প টাকা নগদ সাথে সাথে দিয়ে দেওয়া। হ্যাঁ, নগদ সাথে সাথে আপনাকে দিতে হবে। তার আগে আপনি আপনার স্ত্রীর যদি স্ত্রী যদি মাফ করে দেয়, সেটা অন্য জিনিস। এটা কি আমরা নিয়ম বানিয়ে নিয়েছে যে সব স্ত্রী মাফ করে দেয়? আমি তোমার মাফ করে দেবো, কিন্তু অ্যামাউন্টটা থাকতে হবে অনেক, যাতে তুমি আমার তালাক দেওয়ার সময় আমি তোমার নারী নির্যাতনের মামলা করে এই টাকাটা নিব। এই অবস্থা হয়েছে। তো আমার এই নিয়মটা এরকম না ভাই।
বলেন ওকে ঠিক আছে, আমি আমাদের আপনার অধিকারটা নেওয়ার জন্য আপনি 50 লাখ টাকার করেন, কাবিন করেন। ওই 50 লাখ টাকা আমার ক্যাশ নাই। আপনি বলেন ওকে ঠিক আছে, তাহলে 3 বিঘা জমি লিখে দেন আমার নামে। এই সিস্টেম করেন, তো বিয়ের দিনই আপনার 3 বিঘা জমির মালিক হয়ে গেলেন আপনি। আর বাবার বাড়ির সম্পত্তিটা যদি আপনি পান, আপনি তো এমনিতেই কোটিপতি। আপনার তো আর কোনো কিছু দরকার নাই। এরপরে আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, সেটা পরের কথা। সেটা করতে গেলে আপনি আপনার ওই অফিসে যেন কেউ এই যৌনতার স্বাধীনতা না চায়া, আপনার যেন কেউ যৌন হয়রানি না করে, সেই স্বাধীনতা চান। আমার মনে হয় সেই দিকে যাওয়া উচিত। ইলিয়াস ভাই, অনেকগুলো প্রশ্ন আছে, জি, জি। আহ, সময় হবে কিনা। আওয়ামী লীগ গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন না দেওয়ার কথা বলা হয়েছিল, আপনি কি মনে করেন যে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত হওয়া প্রয়োজন? মানে এই ২ টার সাথে আমি যদি নাকি দ্বন্দ্ব বাঁধাই, তাইলে একটা জিনিস হবে। আমার মনে হয় মানে এতদিন সময় নেওয়া উচিত না, যেটাতে মানুষ বোর হয়ে যাবে বা রাজনৈতিক দলগুলো আপত্তি জানাবে যে এতদিন বিচার হচ্ছে না কেন? ভাই বিচার খুব সিম্পল। আপনি যদি এট লিস্ট যেটা আওয়ামী লীগ বিচার বলতে তো আওয়ামী লীগের বিরুদ্ধে যতগুলো মামলা আছে, হাজার, হাজার তাদের নেতাকর্মী, এতগুলো তো করা যাবে না। কিন্তু মানে আপনি যদি একদম কেন্দ্রীয় কয়েকজন নেতার কথা বলেন, খালেদা শেখ হাসিনা, তারপরে তার পরিবার, তারপরে হচ্ছে গিয়ে কেন্দ্রীয় নেতা যারা ছিল, আর্মিদের মধ্যে যারা এই গুমের সাথে জড়িত, পুলিশের মধ্যে যারা কিনা এই ধরনের খুনগুলো করেছে, গুমগুলো করেছে, এই ধরনের যেসব লোকজন আছে, এগুলোর বিচারগুলো করতে আমার মনে হয় খুব বেশি আপনার তথ্য প্রমাণের তো দরকার নাই। জুলাই একটা আছে, এখানে যা ঘুরেছে এটা, গুমগুলো হয়েছে, যারা, যারা গুমের শিকার হয়েছে তাদের খোঁজ নেন। আপনি এটার মানে আমার মনে হয় ৩ মাসের বেশি সময় লাগার কথা না। এখন এই যে ৯ মাস হয়েছে, ৯ মাসের মধ্যে আমার মনে হয় একটা অন্তত রায় হওয়া উচিত ছিল। তো এটা দিয়ে আপনি যদি বলেন যে বিচার আগে হবে না হবে, এখন বিচার ওনারা যদি বলে ৫ বছর লাগবে, ৫ বছর তো আমি চাইলেও হবে না। কারণ রাজনৈতিক দলগুলো তো তারা দেবে না। এটা পারবো না। এটা একটু হবে। আর ওই যে আমি শুরুতেই ভাই যে কথাটা বললাম, মানুষ একনায়কতন্ত্রও চায়, যদি শান্তি থাকে। আপনি মিডল ইস্টে কোনো দেশে কি নির্বাচন আছে নাকি? কেন থাকে? ভাই ওর টাকা পয়সা, তেলের টাকা ওর ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতেছে। তো সমস্যা কোথায়? এ এটাতে সমস্যা না। সমস্যা হচ্ছে মানুষকে শান্তিতে থাকতে হবে। সেই শান্তিটা যদি আপনি দিয়ে যদি একটু লম্বা করেন, কিছু বলবে না। কেউ কিছু মনে করবে না। কিন্তু আপনি যদি দেখে যে না, আওয়ামী লীগের সময় যেই সমস্যা ছিল, এখন আমার সেই সমস্যা চলছে, সেই সমস্যাও রাখবেন, আবার দেরিও করবেন, আবার সংস্কার করতে দেরি করবেন, হত্যা মামলার বিচার করতে দেরি করবেন। এসব তো একসাথে নিবে না। সো আমি ওইভাবে দেখি ভাই, আমি এটা ২ টাকে সাংঘর্ষিক জায়গায় নিতে চাই না। আমি মনে করি যে খুব দ্রুত বিচার হয়ে যাওয়া উচিত। নির্বাচনের আগেই বিচার হওয়া উচিত, কিন্তু সেটা অনেক বেশি বিলম্বিত করা উচিত হবে না। ওকে, ইলিয়াস ভাই, আওয়ামী লীগের যারা দোসর ছিল 14, 18, 24 নির্বাচনে যারা সহযোগিতা করেছিল, তারা কোনো না কোনো ভাবে প্রশাসনের সুবিধাজনক অবস্থানে আছে এবং সুবিধা গ্রহণ করছে। এখন পর্যন্ত শোনা যায় 2-1 উপদেষ্টাও নাকি তাদেরকে সহযোগিতা করছে। এই বিষয়ে কি কিছু বলবেন? এটা তো করছেই ভাই। ধরেন আপনি সবশেষ একটা ঘটনা নিয়ে যদি নাকি দেখেন, আ মুজিবের নিয়ে একটা কি যেন একটা সিনেমা বের হয়েছিল। মুজিবের ওই সিনেমাতে আ ৫-৬ জনের বিরুদ্ধে আপনার মামলা হয়েছে। ওই সিনেমাতে যারা অভিনয় করেছে। এখন এই ৫-৬ জনের ভেতরে মামলায় মানে আমারে কালকে একজন এই নাটকের পরিচালক এই জিনিসটা বুঝাইয়া দিলেন। আমি তো জানিও না যে কে অভিনয় করেছে। খালি এইটুকু মনে আছে যে ওই যে শুভ, ও হচ্ছে এটার মুজিব ছিল। ওই বিভিন্ন YouTube এ, Facebook এ দেখেছি, ওইখান থেকেই জানতে পারলাম। এখন ধরেন এত জনের বিরুদ্ধে আপনি আসামি করলেন। কিন্তু ২ জনকে খালি করা হয় নাই। সেই ২ জন আবার যারা প্রধান চরিত্র, তাদের ২ জনকে করা হয় নাই। এই ২ জনের একজন হচ্ছে এই নায়ক শুভ, আরেকজন হচ্ছে তিশা। এখন শুভর নামে কেন করা হয় নাই বুঝছেন? শুভর নামে করা হয়নি, এটার কারণ হচ্ছে শুভর স্ত্রী তো ওই যে শেখ মুজিবের মা, অর্থাৎ মুজিবের বউ তো ছিল তিশা। এখন তিশারে যদি করে, তাহলে মারে করলেন, বাপেরে করলেন না, এটা তো পাবলিকের সামনে চলে আসবে। কত সূক্ষ্ম কি চিন্তা তাদের মাথায়। তারা তিশার নামে মামলা করে নাই, শুভর নামে মামলা করে নাই। বাদ বাকি অন্য যারা পার্শ্ব অভিনেত্রী ছিল, তাদের নামে মামলাগুলো হয়েছে। এই হচ্ছে ঘটনা। ইলিয়াস ভাই, বৈষম্য বিরোধী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে যে ধরনের বিরোধ দেখা যাচ্ছে, সেটি কি বিপ্লব সফল হবার পথে হুমকি স্বরূপ কিনা? আর যদি হুমকি হয়ে থাকে, সেটি থেকে উত্তরণের পথ কি হতে পারে?
100% এটা এটা বিপ্লবকে তো কিছুটা বাধাগ্রস্ত করে এবং প্রশ্নবিদ্ধ করে। এটাতে আওয়ামী লীগের লোকজন বলার সাহস পাবে যে, "দেখো তোমরা যাকে নিয়ে এসেছো তারাও খারাপ লোক, এই সেই আমাদের চাইতে খারাপ হচ্ছে।" তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ধরেন আমার সবশেষ যে ভিডিওটা আমার YouTube চ্যানেলে ছিল সেখানে আমি বলেছি যে, "আমাদের ৫ তারিখের এরা নায়ক। এরা আমাদের অ্যা অনেকগুলো সমস্যা এর মাঝখানে তৈরি হয়েছে। তবে সেই সমস্যাগুলোর পরেও আমি যেটা মনে করি যে, তাদের একটা সম্মান আমাদের আলাদা থাকা উচিত এবং সারা জীবনই তাদেরকে সেই সম্মানের জায়গাটায় রাখা উচিত। আমি আমার সাথে ব্যক্তিগতভাবেও তাদের কিছু সমস্যা হয়েছে। এর মধ্যে আসিফ ১ম আলোতে গিয়েছিল। তো সেই বিষয়গুলোর আমি একটা ব্যাখ্যা পেয়েছি। আমার সাথে এখন উনাদের সম্পর্ক অত্যন্ত ভালো এবং আমার বিশ্বাস যে তাদের যে তারা যেই পরিস্থিতিতে এই 'প্রথম আলো', 'ডেইলি স্টার' এবং বাংলাদেশের সাথে যদি না এই আওয়ামী লীগের সাথে যদি নাকি কোন ধরনের তৈরি করে, অ্যালায়েন্স তৈরি করতে চায়, সেই ক্ষেত্রে আমি মনে করি একটু সাবধান হবে। তো এখন এদেরকে ধরেন যেই ছোটখাটো সমস্যাগুলো হয়েছে, আপনি যদি বলেন কিছু ২-১ জনের নামে টাকা-পয়সা লেনদেনের অভিযোগ এসেছে, দুর্নীতির অভিযোগ এসেছে। আমি বহু আগেও বলেছি, এখনো বলছি, আমার ভাই এগুলো নিয়ে সমস্যা না। আসিফ ১ম আলোতে গিয়েছিল, ১ম আলোতে যদি না যেত, আমি আসিফকে নিয়ে কোনোদিনও কোনো কটূক্তি করতাম না। কিন্তু যেহেতু সে ১ম আলোতে গিয়েছিল, সেই কারণে তার বিরুদ্ধে আমি কথা বলেছি। আমার বিশ্বাস, আমি অনেক কিছুই আপনাকে বলতে পারব না। তো আমার বিশ্বাস আসিফ, নাহিদ, হাসনাত, সার্জিস এরা আর কখনোই ১ম আলোতে সাথে সন্তোষ এদের সাথে আর কোন ধরনের এই ধরনের কাজ করবে না। এটা আমার বিশ্বাস, আপনারা সেটা হয়তো দেখতে পারবেন সামনে। তো যেটা আপনি প্রশ্ন করেছেন যে এটাতে হবে কিনা, এটা খালি এনসিপি না। আমি মনে করি জামাত এবং বিএনপি এখন যে অবস্থানটাতে আছে, এখানে আমি ওদের একটা ইন্টারনাল গ্রুপে আছে আওয়ামী লীগের। সেখানে এই যে নিঝুম মজুমদার, তারপরে আরেকটা এইখানে এক বদমাইশ আছে আপনার এই যে রাব্বি আলম নামে একটা আছে। এদের কাজ হচ্ছে সারাদিন ওর অনেকগুলো জিনিস আমি রেখে দিয়েছি। এটা নিয়ে ও আমাকে মারার জন্য হুমকি দিয়েছে ওদের ইন্টারনাল গ্রুপে। তারপরে কিভাবে তারা বাংলাদেশে কি ধরনের ভায়োলেন্স করবে এগুলো নিয়ে তারা ওইখানে কথা বলে। ওগুলো সব রেকর্ড আমি রেখে দিয়েছি। এটা প্রয়োজনের সময় কাজে লাগানো হবে। তো এই কাজগুলো যে তারা করে ওইখানে তাদের মূল একটা এজেন্ডা হচ্ছে যে জামায়াতের ওরা অর্ডার দিচ্ছে ওদের কর্মীদেরকে যে তোমরা জামায়াতের নামে, ইসলামের নামে এবং বিএনপির নামে ভুয়া ফেসবুক আইডি তৈরি করো। এই ভুয়া ফেসবুক আইডি তৈরি করে এরা বলছে ওদের বিরুদ্ধে, ওরা বলছে ওদের বিরুদ্ধে। এনসিপির নামে এরকম কনফ্লিক্ট বাধায় দেওয়ার মতো অবস্থা। হ্যাঁ, এই বাদিয়ে দেওয়ার পরে এগুলোর যে সবগুলো যে ফেক সেটাও না। ২-১ টা হচ্ছে এরকম জামাত, বিএনপির মতো বিশাল রাজনৈতিক দল, তাদের দলে কিছু লোকজন তো থাকবে। এরা মানে একজন মানুষ একটা কথা বললে ওটার গভীরে কি ওটা চিন্তা না করেই সামনে থেকে সারফেস থেকে তারা এটা নিয়ে দ্বন্দ্ব শুরু করে। তো আমি মানে এটার ইয়েটা কি হবে, বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে টবে, এটার চাইতে আমার অনুরোধ থাকবে এই ৩ টা দলের কাছেই। এছাড়া অন্যান্য ভিপি নূর সহ অন্যান্য যেসব দলগুলো আছে সেগুলোর কাছেও একই ধরনের অনুরোধ থাকবে যে দেখেন, আওয়ামী লীগ মুক্ত একটা বাংলাদেশ আমরা চাই। আপনাদের ভেতরে সমস্যা থাকবে, এই সমস্যা সারা জীবনই থাকবে। বাংলাদেশে আমেরিকার মতো জায়গাতে এসে ধরেন আমি নিজের চোখে দেখেছি মসজিদের ভেতরে মারামারি, মসজিদের কমিটি নিয়ে। সো যেই জাতি মসজিদ কমিটি নিয়ে মারামারি করে, এদের মধ্যে জীবনে কোনোদিন আপনার এই রাজনৈতিক কোনো একদম এক জায়গায় গিয়ে সবাই দাঁড়াবে, সবার একই চিন্তা হবে, সেটা সম্ভব না। অর্থাৎ যেহেতু সম্ভব না, সেহেতু আপনাদের ভেতরে রাজনৈতিক মতামত পার্থক্য থাকুক। কিন্তু আমার বিশ্বাস যে আপনাদের একটা জায়গায় ভারত, আওয়ামী লীগ এই ব্যাপারটাতে আপনাদের সবার ভেতরে একটা আ মতানৈক্য থাকুক, এটা আমার দাবি থাকবে। ইলিয়াস ভাই, আমার আমার একটা প্রশ্ন আছে। মানে এখন যে অবস্থা চলছে বাংলাদেশের, আগে যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন আমরা রাজনৈতিক যে ঘটনাগুলো দেখতাম বা যেই ঝামেলাগুলো হতো বা যে নির্দেশনাগুলো আসতো, আমরা ধরে নিতাম যে একদম শেখ হাসিনা পর্যায় থেকে এই নীতি নির্ধারণের বিষয়গুলি বা এই নির্দেশগুলো আসছে। কিন্তু এখন আসলে মানুষ কনফিউজড। আসলে এখন যে নির্দেশনাগুলো আসছে, একটা এই এখন একবার একজন এই কথা বলছে, তখন সেই কথা বলছে, নানান ধরনের নানান উল্টাপাল্টা ইনফরমেশন আসছে। এখন আসলে নীতি নির্ধারণের জায়গাটা কোত্থেকে আসছে ইলিয়াস ভাই? মানে এটা কি প্রধান উপদেষ্টার থেকে আসছে, নাকি বাংলাদেশ থেকে আসছে, নাকি দেশের বাইরে থেকে আসছে? একটা সিম্পল জিনিস বলি যে ধরেন
পুলিশের ভেতরে, ভাই আপনি সাংবাদিকতা করেছেন, আমি করেছি। আচ্ছা, আপনার কি মনে হয় পুলিশের ভেতরে এই যে এত বিসিএস ক্যাডার যারা এখনো পর্যন্ত চাকরিতে আছে, এরা কি, এদেরকে আপনার আপনি আপনি গত, বিশেষ করে গত 5 বছরে যারা এসছে, এদের হ্যাঁ হয়তো 20%, 30% যেটা হয়েছে ওই এমপি কে ঘুষ টুস দিয়ে বা বোর্ডে ঘুষ টুস দিয়ে তারপরে তারা চাকরিটা নিয়েছে। আমার মনে হয় সেটা করা খুব কঠিন হয়েছে যদি না তার পরিবারের ভেতরে আওয়ামী লীগের কেউ না থেকে থাকে, বা পরিবারে আওয়ামী লীগ, এই বিএনপি বা জামাতের কেউ না থেকে থাকে। বিএনপি জামাতের কেউ তার পরিবারে আছে আর তার চাকরি হয়েছে, সেটা ক্যাডার এই আপনার প্রশাসনে, আমি মনে করি না যে এটা সম্ভব। তো আপনি বলেন, এই যে 9 মাস হলো, 9 মাসে পুলিশের কয়জনের শাস্তি হয়েছে? যেই মাসুদ করিম, এই মাসুদ করিম হচ্ছে গিয়ে আপনার করলো, এই যে কি বলে এটা, সিটিটিসির প্রধান। সিটিটিসির প্রধানের আগে তিনি খুলনাতে ছিলেন এপিবিএনে। সেইখানে সে প্রতিটা ওকেশনে আপনার এই ফুল দিতে যাইতেন শেখ মুজিবের ওই মুরলের ইয়ের মধ্যে। তার নিয়ে আমরা বলছি, তারা এখনো সরায় না, সে ওইখানেই আছে। এরকম অনেক, এই যে এডিসি নাজমুলের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, ওই যে শাওনের দ্বিতীয় মাঝে সেও মামলা করেছে, তারা গ্রেপ্তার করছে না। মানে এটা একটা ফান হচ্ছে এই দেশের ভেতরে যা হচ্ছে, এটা মানে কোনো আইন টাইন কোনো কিছু নাই। তো এই যে কাজগুলো হচ্ছে, এটাতে তো আমার মনে হয় যে আওয়ামী লীগের যেহেতু আপনি পালন করছেন, আওয়ামী লীগের যেই উদ্দেশ্য পারপাস যেটা, সেটা সার্ভ করার চেষ্টা করছেন, তার মানে বিষয় এখানে একটা আছে, আপনাদেরকে কেউ না কেউ বাইরে থেকে, শেখ হাসিনার পক্ষ থেকে হয়তো অর্ডার আসে, এটা আপনাকে সেই ইনফ্লুয়েন্সড আপনি হচ্ছেন। তো আমি এটাকে খুব অস্বাভাবিক কোনো কিছু মনেও করি না, কারণ ধরেন 15 বছরের যে সেটআপ, সেটা শেষ করতে হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু আমার ধারণা এটা থাকতে পারবে না। এখন অনেক জায়গাতে ধরেন তারেক রহমান যদি দেশে ফেরেন, তারেক রহমান আসার পরে আমার বিশ্বাস তিনি ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, তারপরে তিনি দেশে গেলেন, আমার মনে হয় তিনি দেশে যাওয়ার পরে, আমি তার ব্যাপারে যতটুকু জানি, তার আইডিওলজি, তার চিন্তা ভাবনা, অনেক কিছুই এখন বিএনপির যা করছে, বিএনপি যেভাবে চলছে, তারেক রহমান দেশে গেলে সেভাবে দেশ চলবে না। এবং অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলো বিএনপির এখন ক্ষমতা নাই, সেই জায়গাগুলোকে সরানোর, সেই জায়গাগুলো তারেক রহমান এসে আসার পরে সেটা রাখবে না। তো আমি তো আমার যে বিশ্লেষণ, আপনি আমাকে যে প্রশ্ন করেছিলেন যে ভবিষ্যৎ কি, আমি আগেও বলেছি যে বিএনপি ক্ষমতায় আসতে পারে, আমি এটা বিশ্বাস করি এবং আমার মনে হয় সেটাই আসবে তারা। তো যদি আসার পরে আমরা, আমি 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 আমার জায়গাটা বলি, 1 বছর বা 2 বছর আমরা দেখবো যে হ্যাঁ বিএনপি আসলে কি করে, কোন দিকে যায়। তারপরে আমার মনে হয় বিএনপিকে নিয়ে ভবিষ্যৎবাণী করার সময় এসেছে, বা এখন আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন, সেই সমস্যাগুলো আদৌ থাকবে কিনা সেটা মনে হয় তখন বলা যাবে। ইলিয়াস ভাই, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি কার সাথে কেমন সম্পর্ক? আমরা তো এক একভাবে বিভ্রান্ত হচ্ছি, সংক্ষেপে জানতে চাই। ভাই আগের প্রশ্নটা আরেকটু বলে নিই, যে ভাই সচিবালয়ে আওয়ামী লীগের একটা কারখানা হয়ে আছে এখন পর্যন্ত। এই সচিবালয়ে না সরাইতে পারলে, ধরেন এখন একজন উপদেষ্টা তো হচ্ছে মানে আমাদের এখন প্যারালাল টু হচ্ছে গিয়ে মিনিস্টার, তাই না? কিন্তু একজন রাজনৈতিক দলের মিনিস্টারের যে পাওয়ার থাকে, সচিবের সামনে ওই অ্যাডভাইজার সেই পাওয়ারটা দেখাইতে পারছেন না, যে কারণে সচিবদের ভেতরে এখনো পর্যন্ত আওয়ামী লীগের অসংখ্য লোকজন রয়ে গিয়েছেন, যারা 5 তারিখ পর্যন্ত আওয়ামী লীগের হাসিনার কথা শুনেছেন, হাসিনার মতো কাজ করেছেন, তারা এখন সবাই বিএনপি জামাত দাবি করে তারপরে করছেন। তো ভেতরে ভেতরে কাজ তো আর সেরকম করছে না। তো সেটা একটা আমার মনে হয় এটা সরানো খুব জরুরি, এটাই সরকারের সরানো উচিত। ওকে, ইলিয়াস ভাই, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি কার সাথে কেমন সম্পর্ক কার? আমরা কি বিভ্রান্ত হচ্ছি নাকি মাঝে মাঝে? সংক্ষেপে জানতে চাই। বিএনপি এনসিপি জামাতের ভেতরে আমার মনে হয় এনসিপি এখন 2টা দলে বিভক্ত, আমার ধারণা। বিএনপি আর জামাত তো এখন মুখোমুখি, এটা এখন বলার কোনো অপেক্ষাই রাখে না। এখন এনসিপির সাথে কার সম্পর্ক কতটুকু ভালো, সেটা যদি আপনার কোশ্চেন হয়, তাহলে বিএনপির সাথে সম্পর্কটা, তারা আপনারা দেখছেন যে ছাত্রদের মধ্যে কিন্তু একটা বিশাল তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় এরই মধ্যে মারামারিও হচ্ছে বিএনপি এবং ছাত্রদের ভেতরে। তবে জামাতের সাথে তুলনামূলক সম্পর্ক কিছুটা এনসিপির ভালো, বাট সেখানে আবার একটা ভাগ আছে। আমি ওইটা স্পষ্ট করে আমি বলতে চাইও না, বলা উচিত হবে না। তবে আমার মনে হয় কম্পেয়ার যদি করেন, তাহলে এনসিপির সাথে জামাতের সম্পর্ক কিছুটা ভালো বোধ হয়।
ভালো। আমি মনে করি। ওকে, ইলিয়াস ভাই, কি করলে বা কি পদক্ষেপ অবলম্বন করলে বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি উন্মোচিত হবে বলে ইলিয়াস হোসেন মনে করে? কি করলে, এটা তো খুব সহজ হিসাব, যে আপনি ধরেন রাজনীতিতে এই যে ক্যাডার আপনি রাজনীতিতে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধরেন বিএনপির গত 9 মাসে যদি আপনি বিএনপির কিছু নেগেটিভ দিক যদি আপনি দেখতে পারেন, বিএনপির মানুষজন এগুলোতে তর্ক করে, তারপরে এগুলো নিয়ে ধরেন পিনাকিদা খুবই বিএনপির ব্যাপারে এগুলো প্রতিদিনই তিনার ভিডিওতে থাকে, এটাতে পিনাকিদাকে অনেকে ওনারা গালাগাল করে, বিএনপি জামাতের আমির বানায়, এই সে এগুলো করে। কিন্তু ভাই এটা তো সত্যি, তাই না? আমরা গত 5 বছর পিনাকি ভট্টাচার্য তো বিএনপির বিরুদ্ধে কিছু বলে নাই। তো আপনি রাতারাতি তাকে যদি শত্রু বানায় দেন, তাহলে তো এটা খুব দুঃখজনক হবে। কিন্তু পিনাকি যে কথাটা বলে, আপনি বলেন সোশ্যাল মিডিয়াতে যে কথাবার্তা বলা হয়, আপনি যদি নাকি মিনিমাম ন্যূনতম আপনার ভেতরে যদি নাকি বিবেকবোধ থাকে, আপনি বলেন না আপনার এলাকায় চাঁদাবাজি করছে কিনা বিএনপি, এটা তো হচ্ছে। তো আপনার এইটা যদি হয় তাহলে এটা তো আপনাকে ঠিক করতে হবে। এখন ভাই এই যে চাঁদাবাজি, আপনি টেন্ডারবাজি, এগুলোর জন্য কিন্তু পেশি শক্তির দরকার হয়। এখন আপনাকে রাজনীতি যদি সুষ্ঠু ধারায় যদি নিয়ে আসতে চান, তাইলে আপনার এই যে রাজনীতিকে কেন্দ্র করে যে বাণিজ্য, এটাকে বন্ধ করতে হবে। এটা বন্ধ করলে আমার মনে হয় যে ওই যে ভাইয়ের পেছনে আমার অভিভাবক, হ্যাঁ, এগুলো বলে বলে ফেসবুকে যে পোস্টার দেয়া থাকে, পিছনে পিছনে ডাক দিলেই লোকজন চলে আসে, এই লোকজনগুলো থাকবে না। তো আমার মনে হয় ধরেন একটা গার্মেন্টস, আপনাকে একটা গার্মেন্টসের মধ্যে আপনি করলেন, 20 জন মানুষ যায় ওই গার্মেন্টসের ঝুট টুট নিয়ে আপনি গাঞ্জাম করছেন। তো এই 20 জন মানুষ যায় ওইখানে, প্রতি মাসে আপনাদেরকে নেতারে দেয় ধরেন 5 লাখ টাকা, নেতা আপনারা এক একজনের 10,000 করে টাকা দেয়। তো 10,000 করে টাকা নেওয়ার দরকার কি রে ভাই? আপনি ওই গার্মেন্টসে যে চাঁদাবাজি না করে, অবৈধভাবে না খেয়ে, এরকম গার্মেন্টস একটা আপনি করেন, এরকম একটা গার্মেন্টস আপনারা করেন, করে তারপরে সেখানে কর্মসংস্থানের জায়গা করেন, কর্মসংস্থানের জায়গা করে ওই লোকগুলির ওইখানে দেখবেন তারা আসবে না। তো আমার মনে হয় কর্মসংস্থান ঠিক করে তারপরে যদি দেশের এই 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 চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো যদি বন্ধ করা যায়, রাজনীতির অনেক কিছু ঠিক হয়ে যাবে। এবং এই পেশি শক্তির এগুলো থেকে যদি একটা, মানে এক কথায় ভাই আমার দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। এই দুর্নীতি মুক্ত যদি আপনি করতে না পারেন, তাইলে এই হাসিনাও এতদিন ধরে ধরেন ধরেন আপনার বাড়ি মনে করেন পঞ্চগড়, মানে পঞ্চগড়ের একজন মানুষ দেখছে যে ঢাকার শহরে 2,000 মানুষকে আপনি গুলি করে মারলেন। মানুষের মানে ভাই পঞ্চগড়ের একটা মানুষের তো খুব, তার মন তো খুব সফট, সে কি এই ধরনের কিলিং দেখতে পারে নাকি? কিন্তু তারপরেও দেখেন এই যে জুলাইতে আমরা টেলিভিশনে তারা ব্ল্যাক আউট করার পরে যেই ফুটেজগুলো সোশ্যাল মিডিয়াতে আসা শুরু করলো, মানুষ এত ক্ষিপ্ত কেন হয়েছিল এগুলো দেখে, যে এইভাবে মানুষ মানুষকে মারতে পারে নাকি, সেটা দেখার পরে এটা করলো। করার পরেও আপনি ওই পঞ্চগড়, ওই কুড়িগ্রাম, ওই পটুয়াখালীর একটা মানুষ তারপরেও শেখ হাসিনাকে রাখতে চায়। সে কিন্তু এমনিতে তার তার কষ্ট লেগেছে না, এইভাবে মানুষ মারাটা ঠিক হয়নি, কিন্তু তারপরেও হাসিনাকেই চায়। কেন চায়? কারণ তার ইন্টারেস্ট আছে। কারণ হাসিনা যদি চলে যায়, তার এলাকায় যে টেন্ডারবাজি করে, তার এলাকায় যে এই ঘেট দখল করে, বাজার দখল করে, বাস স্ট্যান্ড দখল করে, এই দখল তো তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যে কারণে শেখ হাসিনা যা চেয়েছে, এই নেতারা তাই চেয়েছে। এখন আপনি দেখেন শেখ হাসিনা কাদের সাথে কথা বলে, একটারও আপনি চিনবেন না। এই যে সোশ্যাল মিডিয়া, উনি যে ইউটিউবে আপনার লাইভ টাইভে আসে, দেখেন নেতৃবৃন্দ আমরা বেশি দেখি। কেন্দ্রের কেউ আছে? কেন্দ্রে সেই লোকগুলো কোথায়? সেই লোকগুলো কিন্তু নাই, কারণ তারা যে পরিমাণে টাকা পয়সা কামিয়েছে, সুযোগ সুবিধা নিয়েছে, তারা কিন্তু সুযোগ সন্ধানী ছিল, যে কারণে তারা তার আশপাশে খুব কম, হ্যাঁ কেউ কেউ আছে হয়তো তার সাথে গোপনে। আমি গতকালকে একজনের সাথে, আওয়ামী লীগের একজন আমাদের সাথে কালকে রাতে অনেকক্ষণ আড্ডা দিল, তিনি বলছেন যে কেন্দ্রীয় বেশিরভাগ নেতাই তার সাথে যোগাযোগ করে না। তো এটা কেন হয়েছে আজকে নাই কেন? কারণ হাসিনা পেছনে আজকে ওই যে ওই মধুগুলো নাই, মধু নাই যেহেতু মৌমাছিও নাই, ভ্রমরা এখন আর নাই, এইটাই হচ্ছে বিষয়। সো ওই জায়গাটা যদি আপনি ঠিক করতে পারেন ভাই, আপনার আমার মনে হয় একটা সুষ্ঠু ধারা রাজনীতি আসবে। আর যেই নির্বাচনের যে পদ্ধতিগুলো, এগুলোকেও আমার মনে হয় করা উচিত, এবং বাংলাদেশের মানুষেরও আমার মনে হয় একটু সচেতন হওয়া প্রয়োজন আছে যে আসলেই কাদেরকে ভোট দেওয়া উচিত। আপনারা সামনে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন, সেই ভোটটা কাকে দেবেন, আপনার এলাকায় কে আপনার জন্য রাজনীতি, মানে
আমাদের দেশে কি হয়েছে এই গত 15 বছর, 20 বছর, 54 বছর যত দিনের হিসাবই টানেন আপনি, দেখেন 2 জন 4 জন এরাই কিন্তু ওই এলাকার নেতা। ঘুরে ফিরে ও আসে নাহলে ও আসে। আরে ভাই, আপনি যদি মনে করেন তোফায়েল দুর্নীতি করে, তোফায়েল সেই 74-এর পর থেকে এখন পর্যন্ত সে নির্বাচিত হয় কেমনে? আপনি তারা ভোট দিয়েন না। আপনারা তারা বলেন যে আমরা আওয়ামী লীগের এই প্রার্থীকে দিলে ভোট দিব না, আমাদের এই প্রার্থী লাগবে, আওয়ামী লীগের এই লোক ভালো, বিএনপির এই প্রার্থীকে আমরা দিব না, এ ভালো। সো এগুলো জনগণেরও সচেতনতার ব্যাপার আছে। আমার মনে হয় এগুলো যদি সব ঠিক হয় তাহলে একটা সুষ্ঠু ধারা রাজনীতি আসা সম্ভব। ইলিয়াস ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। শেষ দুটি প্রশ্ন দিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই। ইলিয়াস হোসেন কেন বাংলাদেশে আসছে না এবং কবে ইলিয়াস হোসেন বাংলাদেশে আসছে? ইলিয়াস হুসাইন কেন আসছে না সেটা তো ভাই আপনারা বলতে পারবেন, আপনারা যারা দেশে আছেন তারা বলতে পারবেন। আমি এর আগেও বলেছি আপনাদের নয়া দিগন্তের এই ফেসবুক এবং ইউটিউব লাইভে আমি দেশের সব মানুষের কাছে মানে এই অভিযোগটাই করছি আপনাদের কাছে যে এই সরকার আসার পরে আমাদেরকে দেশে ফেরানোর জন্য কোনো উদ্যোগ নেন নাই, এখনো পর্যন্ত নেন নাই। বিক্ষিপ্তভাবে যখন কারোর সাথে কথা হয়, ভাই তা আপনি এখন কাগজ দেন, যেমন গত 8-10 দিন আগে একজন উপদেষ্টা ফোন করেছিল, তার সাথে কথা হচ্ছিল, আমার বলি ভাই আসেন না একসাথে কাজ করি। বললাম আপনি কাজ করবো, আপনি কি নিয়ে গিয়েছেন নাকি আমার মামলাগুলো যে আছে সেই মামলাগুলো এখনই করেছেন? ভাই এখনই কাগজগুলো আমার এখনই দেন, এখন। এখন তো আমি আপনারা বললাম, বলার পরে আপনি করবেন কেন? আমি খুব খারাপ মানুষ ভাই, আমি দেশের জন্য কোনো কিছুই করি নাই, কিন্তু এই 5 বছরে আমার সোশ্যাল মিডিয়াতে যেটুকু অবদান, এইটুকের জন্য হইলেও তো মানে আমি তো ভাই, যারা এই আন্দোলনটা করেছে, এই আন্দোলনের যারা মাঠে ছিল, যারা বাইরে ছিল, এর মধ্যে আমার যদি সিরিয়াল করেন 5,000 মানুষ, 5,000-এর 4,999 নাম্বার মানুষ হইলেও তো আমি একজন, তাই না? আমাকে তো আপনাকে এইটুকু অন্তত রেকগনাইজ করা উচিত ছিল, করেন নাই তো। আপনি আমার মামলার করেন, আপনাদের ভাব দেখে মনে হয় ইলিয়াস হুসাইন, পিনাকি, কনক সরোয়ার এরা দেশে গেলে আপনার ভাত নষ্ট হয়ে যাবে, এই কারণে আপনারা করেন নাই। তার চেয়ে চোর বাটপার গুলোকে আপনারা দেশে নিয়ে গিয়েছেন, তাদেরকে নিয়ে যায় আপনি এখন ধান্দাবাজি করছেন, তাদেরকে নিয়ে টাকা পয়সা কামাচ্ছেন। তো আমি যেটা মনে করি ভাই, আমি খুব প্রকাশ্যে কথা বলি, এখনো আপনাকে এটাই বলছি, আমি দেশে যাইতে পারি না কারণ হচ্ছে চোরেদের সমস্যা হবে, সেই কারণে চোরেরা আমাকে দেশে নিতে চায় না। এটা সিম্পল জবাব। ওকে ইলিয়াস ভাই, আমরা আমাদের আয়োজন শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি নয়া দিগন্তের সময় দিয়েছেন। শেষ প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, আগামীর বাংলাদেশকে ইলিয়াস হোসেন কেমন দেখতে চাই? আগামী বাংলাদেশকে একদম ছোট করে যদি বলি, আমি ভারত মুক্ত দেখতে চাই ভাই। এই দেশের যত সমস্যা, আপনি যদি নাকি 2006 সাল থেকে দেখেন বা আরেকটু পেছনে যদি যান, এই যে ইসলামের যেই ট্যাগ বাংলাদেশকে দেওয়া হয়েছে, 2007 সালে প্রথম কার্টুন ছাপা হয় প্রথম আলোতে, আপনার মনে আছে? সেই কার্টুন ছাপার পরেই কিন্তু আমাদের সব মুসলমানরা কিন্তু রাস্তায় বেরিয়ে আসলেন, এটা নিয়ে ব্যাপক আন্দোলন হয়েছে। সেই আন্দোলনকে কাজে লাগিয়ে 2009 সালে ইন্ডিয়া পশ্চিমাদের বুঝালেন যে আমাদের দেশে এই যে জঙ্গিরা সব করবে, যদি বিএনপি জামাতকে আনা হয় তাহলে এটা এই হবে। এরপরেই কিন্তু আপনার ওই যে 5ই মের ঘটনাতেও কিন্তু সেই একইভাবে হুজুরদেরকে ডিসপ্লে করা হয়েছে, আপনার মানুষের সামনে দেখানো হয়েছে যে দেখো আমাদের দেশে এই অবস্থা, ইসলামিস্ট যারা আছে তাদের উত্থান হবে এবং তাদের ব্যাপক। তার পরপর কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচনেও কিন্তু বিএনপি জয়লাভ করলো, 20 দলীয় জোট, 18 দলীয় জোটের যারা ছিল প্রার্থী তারা জয়লাভ করলো। তো এগুলো দেখিয়ে প্রথম আলো সবসময় আমাদের এই গত 15 বছরে যতগুলো জঙ্গি নাটক যা কিছু হয়েছে, উদ্দেশ্য একটাই ছিল, প্রথম আলো, ডেইলি স্টারকে দিয়ে আরো কিছু পত্রিকা, তারা এই জঙ্গি নাটকের বেলায় সবাই এক হয়ে যাইতো বেসিক্যালি, বাট মুখপাত্র ছিল প্রথম আলো, ডেইলি স্টার, তারা শুরু করে দিত, ছোট্ট একটা নোট লিখতো, ওই নোটে আপনার তার জাজমেন্ট হয়ে যেত ভাই। আমি এই জঙ্গি নাটকে যেসব মানুষ ভিকটিম, তাদের অনেকের সাথে কথা বলেছে, তাদের বক্তব্য যদি আপনি শোনেন যে একটা দেশ প্রথম আলোর কথায় চলেছে। এখন আর ওই ছোটখাটো লিখে দিয়ে আর কাজ হয় না। আগে লিখতো, ধরেন একজন আসামি, তাকে আগের দিন রাতে দেখাবে, আটক দেখাবে,
আগের দিন প্রথম আলোর কাছে খবর চলে আসতো, মনিরুল পাঠাই দিত আর বলতো এই যে এটা একটু করেন। তখন বলতো যে ধরেন একটা ঘটনা ঘটেছে, একদিন পরে আটক হবে একজন আসামি, মনে করেন এই যে অভিজিৎ হত্যাকাণ্ডই বলেন, আনসারুল্লাহ বাংলা। আরে ভাই, আনসারুল্লাহ বাংলার সব মানে ঘটনার সাথে তারা জড়িত। এটা আসলে এটা আসেই কিনা, আদৌ কোনোদিন ছিল কিনা, এটার কোনো অস্তিত্ব আজ পর্যন্ত কেউ বার করতে পারেনি, কিন্তু আপনি জঙ্গি নাটক দেখিয়েছেন। সো এই জঙ্গি নাটক দেখিয়ে আমার দেশটাকে আপনি 15 বছর কোনো নির্বাচন ছাড়া ক্ষমতায় ছিলেন, এটা সম্ভব হয়েছে একমাত্র ভারতের কারণে। সো শেখ হাসিনা, আমার বিশ্বাস, আমি মনে করি, আমি জানি না, এর তো বিবেকবোধ বলে তো কোনো কিছু নাই, আমার মনে হয় ও রাতে একা একা চিন্তা করে। আওয়ামী লীগের মানুষ অনেকে একা একা চিন্তা করে, ইস আমি যদি ভারতের কথায় 14তে এইভাবে এই যৌথ বাহিনী নামায় দিয়ে জামায়াত শিবির বিএনপির পোলাপানরা এইভাবে খুন করে তারপরে ক্ষমতায় না আসতাম, তাহলে তো এইভাবে আমার সারা জীবনের জন্য আমার এই ভারতে বসে বসে ফেন্সিডিল খাইতে হইতো না, তাই না? তো আপনি এই 14 নির্বাচন, 18, 24 সব জায়গাতেই তো আপনি একই কাজ করেছেন। এটা করার কারণে আমার মনে হয় তাদের ভেতরে এইটুক মানে রিগ্রেট ফিল করে তারা, যে না, আমার মনে হয় এটা করাটা ঠিক হয় নাই, এটা না করলেই ভালো হইতো। আমি ভবিষ্যতেও বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সেই একই কথা বলবো যে ভাই, জামিল ভাই, আপনি এই দেশকে খুব রাতারাতি দুর্নীতি মুক্ত করে ফেলবেন এটা মনে করার কোনো কারণ নাই। আমাদের ওই দিকটা এখনো ওই জায়গায়, আমরা কিন্তু তৃতীয় বিশ্বের দেশ। তো তৃতীয় বিশ্বের এই দেশ থেকে ধাপ করে আমরা ইউরোপ হয়ে যাব, জর্জিয়া হয়ে যাব, এটা মনে করার কোনো কারণ নেই। আমরা অনেক রাস্তা পার হইতে হবে। তার উপরে 15 বছর যেভাবে প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতিকে করা হয়েছে, এটা সম্ভব না। কিন্তু আমাদের আরেকটা দেশ যাতে আমাদের উপরে না করে। পাকিস্তান, আপনার নাই? পাকিস্তানে কি আপনার দুর্নীতি নাই? আমাদের চেয়ে বেশি দুর্নীতি। আপনি দেখেন এই যুদ্ধে জয়লাভ করলো তারা ইন্ডিয়ার সাথে। ওই শক্তিটা যাতে আমাদের থাকে, ওই কৌশলটা যাতে থাকে, আমরা বহির শক্তির যে কোনো দেশ, এটা ভারত হোক, পাকিস্তান হোক, আমেরিকা হোক, রাশিয়া হোক, যেই দেশে হোক, বিদেশি কোনো শত্রুর হাত থেকে যেন আমাদের দেশের মানুষ এক থাকে ভাই, এটাই আমাদের চাওয়া। আমি ইলিয়াস হুসাইন, আজকে আমার বাংলাদেশের মানুষের সামনে যে পরিচিতি তৈরি হয়েছে, আমি যত কথা বলি এগুলো বলার পেছনে ভাই একটাই কারণ ছিল, সেটা হচ্ছে ভারত। ওইটা দেখলে ভাই আমার কষ্ট লাগতো, এখনো কষ্ট লাগে। ভারতের কোনো মানে যদি নাকি দেখি যে আমার দেশের উপরে এখনো কোনো ধরনের নিয়ন্ত্রণ তাদের আছে, সেটা দেখলে খুব খারাপ লাগে। ওটা যখন দেখি তখন অনেক প্রিয় মানুষদের সাথেও সম্পর্কটা নষ্ট করে ফেলি। এবং আপনি আমার সম্প্রতি যদি আমার বক্তব্যগুলো শোনেন, বিএনপি জামায়াতের অনেককে নিয়ে আমি কথা বলেছি, যাদেরকে আমি অনেক সম্মান করতাম, অনেক ভালো একটা সম্পর্কও ছিল, সেই সম্পর্কগুলো আমি ছিন্ন করেছি শুধু একটা জায়গায়। তো আমি বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল এবং মানুষের কাছে একটাই অনুরোধ থাকবে, যে আমাদের দেশের সব সমস্যার মূল সমস্যা হচ্ছে ভারত। এই সমস্যা থেকে আমাদের সবসময় সজাগ থাকতে হবে। ওইটা যদি ভাই ঠিক হয়, তাহলে আমার মনে হয় আর কোনো সমস্যা আমাদের থাকবে না, ইনশাল্লাহ। ইলিয়াস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের আয়োজন আমরা এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।